আচ্ছা, সবাই জয়েন দিছে? জি স্যার, জয়েন দিছে। আচ্ছা, ঠিক আছে, শুরু করতেছি আমরা। যে তোমাদের হচ্ছে সিস্টেম ব্যাকটেরিওলজি কার্ডটা হয়তো এই মাসের লাস্ট উইকে হয়ে যেতে পারে, যেহেতু অনেকের সাপ্লি আছে, সেহেতু স্যার বললো যে এই মাসের লাস্টের দিকে নিয়ে নেবে। মোস্ট প্রবাবলি হচ্ছে 27 তারিখ। তাহলে আমাদের আগামী 2 সপ্তাহের মধ্যে, অর্থাৎ এই সপ্তাহ এবং নেক্সট উইকের মধ্যে শেষ করতে হবে সবকিছু, ক্লাস আইটেম সব। অন্তত ক্লাস শেষ করতে হবে। আইটেম যদি নিতেও না পারি, আইটেম কার্ডের পরে নেব প্রয়োজনে, বাকি দুইটা। বুঝা গেছে? স্যার সরি, মানে কার্ডটা কি স্যার এই মাসেই নিতে হবে? পরের মান্থে তো স্যার ওদের একদম স্টার্টিং এ পরীক্ষা, জুলাইয়ে। হ্যাঁ, সেজন্যই তো এই মাসে নিয়ে নিবে, মানে ওদের যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে, তাহলে ওরা এখন যদি কার্ডটা দিতে না পারে, পরে আবার ওদের জন্য ওরা তো প্রায় 9 জনের মতো, জি স্যার। পরে আবার কার্ডটা নিয়ে ঝামেলা হয়ে যাবে 9 জনের জন্য আলাদা করে নেওয়াটা। তাহলে এখন কার্ড গুলা দিয়ে দিক। কার্ড তো কি তেমন কিছু না, জাস্ট ওই এমসিকিউ হবে আর হচ্ছে ভাইবা হবে, ঠিক আছে? তোমরা এখন হচ্ছে আইটেম গুলা পড়ায় ফেললে তোমরা পড়ে ফেলবা। আইটেম যদি নিতে নাও পারে, আইটেম তোমার ওকে স্যার। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ গুলো ভালো করে জানতে হবে, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো ভাইভাতে প্রায় জিজ্ঞেস করে। দে আর অল ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। তাহলে গ্রাম পজিটিভ যেগুলো ছিল সেগুলোর মধ্যে ছিল কি অব্লিগেট অ্যানারোব ছিল কিছু, যেমন হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম গুলো ছিল অব্লিগেট অ্যানারোব, আর এখানে এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। ফ্যাকাল্টেটিভ আর অব্লিগেটের পার্থক্য কি তাহমিনা? অব্লিগেট অ্যানারোব মানে হচ্ছে বলো। অব্লিগেট অ্যানারোব মানে হচ্ছে এরা অক্সিজেনের প্রেজেন্সে বাঁচতে পারবে না, আর ফ্যাকাল্টেটিভ হলো এরা অক্সিজেনের প্রেজেন্স বা অ্যাবসেন্ট বোথে মানে এদের গ্রোথটা ঠিক থাকবে। মানে অক্সিজেন থাকলেও ওদের সমস্যা নাই, না থাকলেও না থাকলেও ওদের সমস্যা নেই। আচ্ছা, তারপর দে অল ফার্মেন্ট গ্লুকোজ, অর্থাৎ যতগুলো অ্যান্টিব্যাকটেরিয়াসি আছে, অ্যান্টিব্যাকটেরিয়াসি সবগুলো হচ্ছে গ্লুকোজ ফার্মেন্ট করবে। তবে অন্যান্য সুগারের ক্ষেত্রে ভ্যারিয়েশন আছে, সেগুলোর ভিত্তিতে তাদের ক্লাসিফিকেশনও করা হয়েছে। তাহলে সবাই গ্লুকোজ ফার্মেন্ট করবে। নান হ্যাভ সাইটোক্রোম অক্সিডেজ, মানে তাদের কারো সাইটোক্রোম অক্সিডেজ নামক এনজাইমটা নেই। যত অ্যান্টিব্যাকটেরিয়াসি আছে কারোই সাইটোক্রোম অক্সিডেজ এনজাইমটা থাকবে না, দে আর অক্সিডেজ নেগেটিভ। And they reduce nitrates to nitrites as part of their energy generating process, অর্থাৎ তারা যখন এনার্জি জেনারেট করবে তখন ওই সময় নাইট্রেটকে নাইট্রেটে পরিণত করবে। অর্থাৎ এটা কি ধরনের বিক্রিয়া? রিডিউসিং। রিডিউসিং। তাহলে গ্রাম নেগেটিভ নন অ্যাসিড ফাস্ট রডস ক্যাপেবল অফ গ্রোয়িং অন অর্ডিনারি মিডিয়া, তাহলে যে কোনো অর্ডিনারি মিডিয়াতে এরা গ্রো করতে পারবে, কালচার করা যাবে এদেরকে যে কোনো মিডিয়াতে। তাহলে গ্রাম নেগেটিভ, নন অ্যাসিড ফাস্ট। Some are motile with peritrichous flagella and some are non-motile, মানে এদের যদি যারা মোটাইল তাদের হচ্ছে পেরিট্রাইকাস ফ্লাজেলা থাকবে, অন্য কোনো ধরনের ফ্লাজেলা না। পেরিট্রাইকাস ফ্লাজেলা থাকবে এন্ড কিছু আছে নন মোটাইল। প্রপার্টিজ গুলা মুখস্থ করে ফেলবা, এগুলো থেকে কোশ্চেন আসে, ভাইভাতে জিজ্ঞেস করে। ক্লাসিফিকেশন অফ এন্টারব্যাকটেরিয়াসি। এন্টারব্যাকটেরিয়াসিকে আমরা ল্যাকটোজ ফার্মেন্টেশনের ভিত্তিতে ভাগ করতে পারি। তাহলে এর মধ্যে কিছু আমরা যে পড়লাম কিছুক্ষণ আগে, যে গ্লুকোজ ফার্মেন্ট করে, সবাই হচ্ছে গ্লুকোজ ফার্মেন্ট করবে, বাট ল্যাকটোজ ফার্মেন্ট সবাই করবে না, কেউ করবে কেউ করবে না, আবার কেউ খুব ধীরে ধীরে করবে। তাহলে এটার ভিত্তিতে ভাগ করা হয়েছে। ল্যাকটোজ ফার্মেন্টার্স, যারা ল্যাকটোজ ফার্মেন্ট করবে তারা হচ্ছে কালচার মিডিয়াতে পিঙ্ক কালার্ড কলোনিজ প্রডিউস করবে।
আর যারা ল্যাকটোজ ফার্মেন্ট করবে না তারা হচ্ছে পেইল অর কালারলেস কলোনিস প্রডিউস করবে। আর কিছু আছে লেট ল্যাকটোজ ফার্মেন্টার্স, তারা ল্যাকটোজ ফার্মেন্ট করবে তবে ফার্স্ট 24 আওয়ার্স কোনো বিক্রিয়া দিবে না, অর্থাৎ ফার্স্ট 24 আওয়ার্স মনে হবে যে ওরা ল্যাকটোজ নন ফার্মেন্টার্স, বাট পরে আস্তে আস্তে ধীরে ধীরে পিঙ্ক কালার প্রডিউস হবে। তাহলে এটা বোঝা যাবে যে ওরা হচ্ছে লেট ল্যাকটোজ ফার্মেন্টার্স। তাহলে এখান থেকে লেট ল্যাকটোজ ফার্মেন্টার্স আছে ইকোলাই, ক্ল্যাবশিয়েলা, এন্টেরোব্যাক্টার এন্ড সাইট্রোব্যাক্টার। তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইকোলাই এন্ড ক্ল্যাবশিয়েলা। এন্ড ল্যাকটোজ নন ফার্মেন্টার দুইটাই ইম্পর্টেন্ট, সালমোনেলা, শিগেলা। এন্ড লেট ল্যাকটোজ ফার্মেন্টার্স এর মধ্যে আছে শিগেলার একটা স্পেসিস, শিগেলা সন্নি, প্রভিডেন্সিয়া, সেরাসিয়া। এছাড়া আরো কয়েকটা ভিত্তিতে ভাগ করা যায়, যে মোটাইল নাকি নন মোটাইল, ওটার ভিত্তিতে ভাগ করা যায়। আরো কয়েকটা ভাগ আছে, এগুলো একটু দেখে নিবা, ওগুলো খুব একটা আসে না। আচ্ছা হ্যাঁ, এখন আমরা পড়বো সালমোনেলা। তাহলে সালমোনেলার প্রপার্টিজ যদি দেখি আমরা, গ্রাম নেগেটিভ, নন অ্যাসিড ফাস্ট রডস, অ্যান্টিব্যাকটেরিয়াসি, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, ফার্মেন্ট গ্লুকোজ, ডু নট ফার্মেন্ট ল্যাকটোজ। তাহলে এটা ল্যাকটোজ নন ফার্মেন্টার্স, অর্থাৎ ল্যাকটোজ ফার্মেন্ট করবে না, এটা ক্যাটালেস পজিটিভ থাকবে। এটা ক্যাটালেস পজিটিভ, অক্সিডেজ নেগেটিভ। ক্যারেক্টারিস্টিক্স গুলো ওইগুলাই মোটামুটি এখানে। and they form colorless colonies on McConkey's media. They produce hydrogen sulfide, এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এটা অন্য কারণেই। they produce hydrogen sulfide। ইন্টারভিউ তো পড়ে আসছে, হাইড্রোজেন সালফাইডের গন্ধ কিরকম? পচা ডিমের মতো স্যার। মোস্ট স্ট্রেনস আর মোটাইল উইথ পেরিট্রাইকাস ফ্লাজেলা, অর্থাৎ সালমোনেলার যতগুলো স্পিস আছে তার বেশিরভাগ হচ্ছে পেরিট্রাইকাস ফ্লাজেলার মধ্যে মোটাইল। এরপর এদের ফিমরি থাকবে, এরা নন স্পোর ফর্মিং, স্পোর ফর্ম করবে না। পেরিট্রাইকাস মানে? কেন ফ্লাজেলা টাইপ পড়ে আসো নাকি জেনারেল ও ব্যাকটেরিয়ালজিতে? হ্যাঁ হ্যাঁ। পেরিট্রাইকাস, মনোট্রাইকাস, লোফোট্রাইকাস, অ্যাম্ফিট্রাইকাস, মনে পড়ছে? জি স্যার। এবার সালমোনেলা ক্লাসিফাই করি, সালমোনেলা একটা হচ্ছে টাইফয়েডাল, একটা হচ্ছে নন টাইফয়েডাল। আচ্ছা যেসব সালমোনেলা গুলো টাইফয়েড ফিভার করবে এরা হচ্ছে টাইফয়েডাল, আর যারা টাইফয়েড ফিভার করবে না তারা হচ্ছে নন টাইফয়েডাল। টাইফয়েডের মধ্যে আছে সালমোনেলা টাইফি, সালমোনেলা প্যারাটাইফি এ, বি এন্ড সি, সালমোনেলা প্যারাটাইফি এ, প্যারাটাইফি বি, প্যারাটাইফি সি। আর নন টাইফয়েডালের মধ্যে আছে সালমোনেলা টাইফিমারিয়াম, সালমোনেলা এন্টেরিটাইডিস, সালমোনেলা নিউপোর্ট, সালমোনেলা কলেরা সুইস এন্ড সালমোনেলা ডাবলিন। এতে ক্লাসিফিকেশনটা পড়ে ফেলবা। ক্লাসিফিকেশন অফ সালমোনেলা বেসড অন দ্য ফেনোটাইপিং এন্ড জিনোটাইপিং ক্যারেক্টারিস্টিক্স, এটা তোমাদের লেভেলে লাগবে না, এটা এমবিবিএস কে ধরে মাঝে মধ্যে। ডিজিজ কজড বাই সালমোনেলা, সালমোনেলা কি কি ডিজিজ করে? তাহলে মোস্ট কমনলি হচ্ছে এন্টেরোকোলাইটিস, এন্টেরোকোলাইটিস এন্ড এন্টেরিক ফিভার সাচ এস টাইফয়েড ফিভার। সেপ্টিসেমিয়া উইথ মেটাস্টেটিক ইনফেকশন সাচ এস সালমোনেলা অস্টিওমাইলাইটিস, যদি সেপ্টিসেমিয়া করে, এন্টেরিক ফিভার থেকে যদি পরবর্তী সেপ্টিসেমিয়া হয়, ইনফেকশনটা যদি মেটাস্টেসিস হয়, সেক্ষেত্রে এই ডিজিজগুলো হতে পারে, যেমন সালমোনেলা অস্টিওমাইলাইটিস। এরপর হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন হতে পারে, পালমোনারি ইনফেকশন, ইউটিআই, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এছাড়াও এগুলো ছাড়াও করতে পারে গ্যাস্ট্রোএন্টারাইটিস করতে পারে, অর্থাৎ যেটাকে আমরা ফুড পয়জনিং বলি। এরকম গ্যাস্ট্রোএন্টারাইটিস এর সাইন সিম্পটম থাকতে পারে, কোনো ফিভার নেই, আবার ফিভার সহ হতে পারে। এরপর ব্যাকটেরিমিয়া and endovascular infections such as endocarditis and arteritis. তাহলে এখানে
তাহলে এন্টারিক ফিভার কিসের মাধ্যমে হয়? রুট অফ ট্রান্সমিশন কি? Foods or beverage. মেইনলি হচ্ছে ওয়াটারের মাধ্যমে মেইনলি হয়, ঠিক আছে? মেইনলি হচ্ছে কন্টামিনেটেড ওয়াটার। তাহলে আফটার ইনজেকশন অফ কন্টামিনেটেড ফুডস or বেভারেজ, the salmonella reach the small intestine. তাহলে স্মল ইন্টেস্টাইনের মধ্যে যাওয়ার পরে স্মল ইন্টেস্টাইনের এখানে যে পিয়ার্স প্যাচেস আছে, ওই পিয়ার্স প্যাচের যে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটস সেখানে মাল্টিপ্লাই করবে, and they pass through the epithelium via specialized M cells overlying the Pierce patches. পিয়ার্স প্যাচের এখানে কিছু স্পেশালাইজড সেল থাকে যেগুলোকে এম সেল বলা হচ্ছে। ওই এম সেলগুলোর মাধ্যমে তারা এপিথেলিয়ামটা পাস করবে, এপিথেলিয়াম পাস করে ইন্টেস্টাইনাল লিম্ফেটিক্সে ঢুকবে। তাহলে সেখান থেকে সাবসিকুয়েন্ট ইনভেশন ইনটু দ্য ব্লাড স্ট্রিম ভায়া থোরাসিক ড্যাক্ট, অর্থাৎ আমার এখানে ব্লাড স্ট্রিমে যাওয়ার জন্য তার প্রথমে স্মল ইন্টেস্টাইনাল পিয়ার্স প্যাচের মধ্যে মাল্টিপ্লাই করবে, সেখান থেকে লিম্ফেটিক্সে যাবে, লিম্ফেটিক্স থেকে পরে ব্লাড স্ট্রিম, থোরাসিক ড্যাক্টের মাধ্যমে ব্লাড স্ট্রিমে যাবে। এই ব্লাড স্ট্রিমে যাওয়াটাকে বলা হচ্ছে প্রাইমারি ব্যাকটেরিমিয়া। তাহলে সেখান থেকে ব্লাড স্ট্রিম থেকে স্প্রেড টু দ্য মেনি আদার অর্গানস সাচ এস লিভার, স্প্লিন, বোন ম্যারো, কিডনি, লাংস এন্ড মাল্টিপ্লাই দেয়ার। যেহেতু ব্লাডে গেল, ব্লাড থেকে এই অর্গানগুলোতে চলে যাবে, লিভারে যাবে, স্প্লিনে যাবে, বোন ম্যারোতে যাবে, কিডনিতে যাবে, লাংসে যাবে, এবং প্রত্যেকটা জায়গায় গিয়ে সে মাল্টিপ্লিকেশন করবে। অলসো মাল্টিপ্লাই ইন উইদিন দ্য and also multiply within the intestinal lymphoid tissue and are excreted in stools. Then secondary heavy bacteremia, তাহলে এগুলাতে যখন মাল্টিপ্লাই করবে, এগুলাতে মাল্টিপ্লাই করার পরে সেখান থেকে আবার এগুলা ব্লাডে ফেরত আসবে, ব্লাডে ফেরত এসে সেকেন্ডারি হেভি ব্যাকটেরিয়ামিয়া হবে। সেকেন্ডারি হেভি ব্যাকটেরিয়ামিয়া যখন শুরু হবে তখন থেকে আমাদের ডিজিজের সাইন সিমটম গুলো দেখা দিবে। এর আগে কিন্তু সাইন সিমটম থাকবে না। প্রাইমারি ব্যাকটেরিয়ামিয়া হচ্ছে বা অন্যান্য অর্গানে গিয়ে এগুলো মাল্টিপ্লাই করতেছে, এরপরে এগুলো স্টুলের মধ্যে চলে আসবে। স্টুলে আসার পরে গিয়ে এগুলো সাইন সিমটম দেখা দিবে। তাহলে সাইনগুলো কি কি? ফিভার থাকবে, ম্যালেজ থাকবে। ম্যালেজ মানে কি? ম্যালেজ মানে হচ্ছে মাসল পেইন। onset of illness, fever, malaise, headache, constipation, bradycardia। এখানে ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে। তাহলে কখন ডায়রিয়া হয়, কখন কনস্টিপেশন হয়? কনস্টিপেশন আগে হবে না ডায়রিয়া আগে হবে? Diarrhea আগে বলতে হবে। পারবা? না, প্রথমে কনস্টিপেশন থাকবে, পরে ডায়রিয়া হবে। The onset of illness, fever, malaise, headache, constipation, bradycardia, myalgia, enlarged spleen and liver, rose spots। রোজ স্পটস মানে হচ্ছে গায়ের মধ্যে কিছু লাল লাল র্যাশ উঠবে, এই র্যাশ গুলাকে বলা হচ্ছে রোজ স্পটস। তাহলে এখানে স্প্লিনটা বড় হয়ে যেতে পারে, লিভার বড় হয়ে যেতে পারে। লোকালাইজড ইন গল ব্লাডার, তো এই ব্যাকটেরিয়া গুলাকে তখন গল ব্লাডার গিয়ে লোকালাইজ করবে, মেইনলি গল ব্লাডারে, লিভার এন্ড স্প্লিনে করতে পারে। invade pairs patches of intestine, necrosis and sloughing of lymphatic follicles। মানে অলরেডি কিন্তু টাইফয়েড ফিভার হয়ে গেছে, সেকেন্ডারি হেভি ব্যাকটেরিয়ামিয়া মানে হচ্ছে টাইফয়েড ফিভার শুরু হয়ে গেছে। এরপরে বাকিগুলো হচ্ছে কমপ্লিকেশন। যদি এর মধ্যে ট্রিটমেন্ট না করা হয় তাহলে এগুলো কমপ্লিকেশন হবে কি? লোকালাইজ করবে গিয়ে গল ব্লাডার, লিভার, স্প্লিন, এগুলোতে লোকালাইজ করবে সেকেন্ড এন্ড থার্ড উইকে গিয়ে। এরপরে এগুলো আবার ফিরে এসে সেখান থেকে পিয়ার্স প্যাচ অফ ইন্টেস্টাইন ওইটাকে আবার আক্রমণ করবে। মানে ওইখানে কিন্তু প্রথমে একবার আসছিল, এখানে এসে প্রথমে মাল্টিপ্লাই করছে, মাল্টিপ্লাই করে ওইটার মাধ্যমে আমাদের ব্লাডে চলে আসছে। কিন্তু পরবর্তীতে গিয়ে যখন আবার অ্যাটাক করবে তখন হচ্ছে ওইখানে গিয়ে নেক্রোসিস করবে, নেক্রোসিস করে স্লাউইং অফ লিম্ফেটিক ফলিকলস, লিম্ফেটিক ফলিকলস যেগুলো থাকবে ওগুলো
স্লাউইং করবে, এরপরে সেখান থেকে টাইফয়েড আলসার হবে। আলসারটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, ট্রিটমেন্ট না করা হয়, তাহলে একসময় গিয়ে কি হবে, গাট পারফোরেশন হবে। তাহলে এটা হচ্ছে কমপ্লিকেশন অফ টাইফয়েড আলসার, পারফোরেশন অফ গাট। তাহলে এটা কখন হবে, 4th to 5th উইকসে। বুঝছো সবাই প্যাথোজেনেসিসটা? জি স্যার বুঝছি। ল্যাব ডায়াগনোসিস, এখানে আমরা স্পেসিমেন কি কি নিব, ব্লাড, স্টুল, ইউরিন, বোন ম্যারো। বোন ম্যারোটা আমাদের দেশে ইউজ করে না, তারপর বইয়ে আছে সেজন্য দিয়ে দিলাম। ব্লাড, স্টুল, ইউরিন এগুলাই বলবা মেইনলি। এরপর মাইক্রোস্কোপি এক্সামিনেশন নট হেল্পফুল। তাহলে এখানে আমরা আইসোলেশন আর আইডেন্টিফিকেশন ফ্রম কালচার, কালচার করে কি পাবো, ব্লাড কালচার করব, স্টুল কালচার করব, ইউরিন কালচার করব। আর বাইরের কান্ট্রিতে অনেক সময় বোন ম্যারো কালচার করা হয়, খুব রেয়ারলি। তাহলে ব্লাড কালচার, ব্লাড কালচারটা অফেন পজিটিভ ইন দ্য ফার্স্ট উইক অফ দ্য ডিজিজ। তাহলে এটা আমরা কোনটা কখন ডিজিজ, কোন কালচারে কখন আমরা পজিটিভ পাবো, এগুলা জিজ্ঞেস করবে ভাইবাতে। তাহলে কোন কালচারটা কখন পজিটিভ হবে, কোনটা কোন উইকে করব আমরা, এগুলা সবাই পড়বা। ব্লাড কালচার অফেন পজিটিভ ইন দ্য ফার্স্ট উইক অফ দ্য ডিজিজ। তাহলে ফার্স্ট উইকে আমরা পাবো ব্লাড কালচারটা পজিটিভ। সেকেন্ড উইকে যে আমরা পাবো হচ্ছে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ এখন? জি স্যার। আচ্ছা, আমরা ছিলাম কালচারে। কালচারে হচ্ছে ফার্স্ট উইকে আমরা করব ব্লাড কালচার, এন্ড সেকেন্ড এন্ড থার্ড উইকে আমরা স্টুল কালচার করতে পারি। তাহলে স্টুল কালচারটা কাদের ক্ষেত্রে পজিটিভ পাবো, এটা যারা হচ্ছে ক্রনিক ক্যারিয়ার, অর্থাৎ আগে একবার টাইফয়েড হয়ে গেছে, টাইফয়েড হওয়ার পরে তাদের যে ব্যাকটেরিয়াগুলো তাদের গল ব্লাডার ডরমেন্ট স্টেজে ছিল, তাহলে গল ব্লাডার থেকে পরবর্তীতে আবার অ্যাগ্রেভেট করে সেখান থেকে আবার টাইফয়েড হলো। তাহলে এই ধরনের কেস যারা, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত স্টুল কালচারটা পজিটিভ পাবো। তাহলে কালচার ইউজুয়ালি ডান ইন ম্যাককনকি এগার। তাহলে স্টুল কালচার কোন কোন মিডিয়ামে করা হয়, এগুলো ভাইভাতে জিজ্ঞেস করে। ম্যাককনকি এগার, ডিঅক্সিকোলেট সাইট্রেট এগার, এন্ড সালমোনেলা শিগেল্লা এগার। তাহলে মূলত এই তিনটাতে স্টুল কালচারটা করা হয়। ম্যাককনকি এগার, ডিঅক্সিকোলেট সাইট্রেট এগার, এন্ড এটাকে অনেক সময় ডিসিএ এগার বলা হয়, এছাড়া সালমোনেলা শিগেল্লা এগার। এরপরে ইউরিন কালচার, কোন কালচারটা কোন মিডিয়ামে করা হয় এগুলো জানবা, মেইনলি স্টুল কালচারটা অবশ্যই। এরপরে ইউরিন কালচার রেজাল্টস মে বি পজিটিভ আফটার দ্য সেকেন্ড উইক অফ ইলনেস। তাহলে ইউরিন কালচারটাও সেকেন্ড উইক থেকে পজিটিভ আসবে, অর্থাৎ ফার্স্ট উইকে এগুলো পজিটিভ আসবে না, ফার্স্ট উইকে শুধুমাত্র ব্লাড কালচারটা পজিটিভ আসবে। আর স্টুল কালচার, ইউরিন কালচার এগুলো সেকেন্ড উইক থেকে আসবে। ইউরিন স্টুল কালচারটা থার্ড উইকেও আসতে পারে। এরপরে বোন ম্যারো কালচার, বোন ম্যারো কালচারটা বাইরের দেশে করা হয়, হ্যাভ দ্য হাইয়েস্ট সেন্সিটিভিটি, এটা সবচেয়ে বেশি সেন্সিটিভিটি, বাট এটা লেস প্র্যাকটিক্যাল। অর্থাৎ যেহেতু বোন ম্যারো পাংচার করা লাগতেছে, অনেক
জটিল প্রসেস, সেজন্য এইদিকে সাধারণত যাওয়া হয় না। আর যেহেতু অন্যান্য পরীক্ষার মাধ্যমে এটা ডায়াগনোসিস করা যাচ্ছে, সেজন্য সাধারণত বোন ম্যারো কালচার পর্যন্ত যাওয়া হয় না। এরপরে সেরোলজিক্যাল টেস্ট, ভাইরাল টেস্ট। ভাইরাল টেস্টের নাম শুনছো? জি স্যার। কোথায় শুনছো? স্যার কোথায় যেন শুনছিলাম, ওই যে অ্যান্টিবডি তৈরি হয় ওটা চেক করে কোনো কিছুর এগেইনস্টে। তাহলে এখানে হচ্ছে ভাইরাল টেস্টটা আগে ইউজ করা হয়তো খুব বেশি, এখন খুব কম ইউজ করা হয়। গ্রামের দিকে এখনো অনেক বেশি ইউজ করে ভাইরাল টেস্টটা, কিন্তু শহরে কম ইউজ করে। শহরে সাধারণত কালচারটা করে। ওকে, তাহলে আমরা যদি ল্যাবরেটরি ডায়াগনোসিসটা দেখি, তাহলে ফার্স্ট উইকে আমরা পজিটিভ পাবো ব্লাড কালচার, সেকেন্ড উইকে সেরোলজিক্যাল টেস্ট অর্থাৎ ভাইরাল টেস্টটা সেকেন্ড উইকে পজিটিভ পাবো, এন্ড সেকেন্ড উইক থেকে আবার ইউরিন কালচার, স্টুল কালচার এগুলো পজিটিভ পাবো সেকেন্ড উইক থেকে। তবে মোস্ট প্রবাবলি থার্ড উইকে করা হয় স্টুল কালচারটা, থার্ড উইকে বেশি পজিটিভ পাওয়া যায়, আর ইউরিন কালচারটা ফোর্থ উইকে বেশি পজিটিভ পাওয়া যায়। মানে এগুলো সেকেন্ড উইক থেকেই পাওয়া যাবে, বাট সবচেয়ে বেশি পজিটিভ পাওয়া যাবে থার্ড উইক এন্ড ফোর্থ উইকে। আর সেকেন্ড উইকে, ফার্স্ট উইকে কিন্তু আমরা ভাইরাল টেস্টটা পজিটিভ পাবো না, অর্থাৎ এটা ইউজুয়ালি প্রথম 5 দিনে কোনো পজিটিভ পাওয়া যায় না, 5 থেকে 7 দিনে পজিটিভ হয় না। সেকেন্ড উইক থেকে ইউজুয়ালি পজিটিভ, অর্থাৎ ফিভার আসার পর থেকে সেকেন্ড উইক পর্যন্ত। ভাইরাল টেস্টটা ইম্পর্টেন্ট, ভাইরাল টেস্টটা জিজ্ঞেস করে পরীক্ষায়, রিটেনও আসে, ভাইভাতেও জিজ্ঞেস করে। তাহলে ইট ইজ অ্যান অ্যাগ্লুটিনেশন টেস্ট which detects the presence of antibodies against Salmonella in the blood following typhoid and paratyphoid fever. তাহলে এখানে হচ্ছে আমরা ইউজুয়ালি হেলদি পপুলেশনে কিরকম পাবো? হেলদি পপুলেশন হচ্ছে যদি এখন তোমার আমার করা হয় তাহলে আমরা কিরকম পাবো? অর্থাৎ এখন যদি করা হয় টিও পাবো আমরা 1:80, টিএইচ পাবো 1:80, এইচ পাবো 1:40, বিএইচ পাবো 1:40। তাহলে এগুলা কোনটা কি? টিও মানে হচ্ছে সোমাটিক অ্যান্টিবডি অফ সালমোনেলা টাইফি, অর্থাৎ ইমিডিয়েট যদি হয়, ইমিডিয়েট হলে আমরা এটা কোন অ্যান্টিবডি তৈরি হয়? অ্যাকিউট কেসে কোন অ্যান্টিবডি তৈরি হয় আর ক্রনিক কেসে কোন অ্যান্টিবডি তৈরি হয়? ইমিউনোলজিতে পড়ে আসলা? কে পারবা? সাজিদ? স্যার অ্যাকিউটে হচ্ছে ইমিউনোগ্লোবিন এম। অ্যাকিউট ইমিউনোগ্লোবিলিন এম এন্ড ক্রনিক হচ্ছে আইজিজি, ঠিক আছে, ইমিউনোগ্লোবিলিন জি। তাহলে এখানেও সেম ব্যাপার, এখানে ও মানে হচ্ছে ইমিউনোগ্লোবিলিন এম আর এইচ মানে হচ্ছে ইমিউনোগ্লোবিলিন জি, এটা মনে রাখবা। ও মানে হচ্ছে এম, ইমিউনোগ্লোবিলিন এম এন্ড এইচ মানে হচ্ছে ইমিউনোগ্লোবিলিন জি। তাহলে এখানে সোমাটিক অ্যান্টিবডি অফ সালমোনেলা টাইফি, অর্থাৎ এখানে ইমিউনোগ্লোবিলিন এম তৈরি হবে, টিও যেটা, আর টিএইচ এ তৈরি হবে ফ্লাজাল অ্যান্টিবডি অফ সালমোনেলা টাইফি, আর এটাকে সংক্ষেপে বলা হচ্ছে টিএইচ, এটা হচ্ছে আসলে আইজিজি। আর এইচ যেটা, এটাও আইজিজি, বিএইচটাও আইজিজি। তাহলে এগুলো হচ্ছে সালমোনেলা প্যারাটাইফি এ, প্যারাটাইফি বি, ওদের থেকে এ আর বি আসছে। তাহলে এগুলোর নরমাল টাইটার হচ্ছে 1:40, আর টিও টিএইচ এর নরমাল টাইটার হচ্ছে 1:80। তাহলে এই টাইটার গুলা হচ্ছে নরমাল, এগুলো মনে রাখতে হবে। তাহলে এগুলার মাধ্যমে আমরা ভাইরাল টেস্টটা পজিটিভ না নেগেটিভ সেটা বুঝতে পারবো। তাহলে কিভাবে ইন্টারপ্রিটেশন করব আমরা? তাহলে ও অ্যান্টিবডিটা হচ্ছে আইজিএম। প্যারাটাইফয়েড আর টাইফয়েডের মধ্যে কি ডিফারেন্স আছে? মানে উইদাউট মানে অর্গানিজমটা ছাড়া, মানে ওদের ফিচারসে? কিসে? টাইফয়েড আর প্যারাটাইফয়েড? জি স্যার। সাধারণত ডিজিজটা সেমই। ডিজিজ হচ্ছে তোমার এন্টেরিক ফিভার, দুইটাই এন্টেরিক ফিভার করে, এটা আমরা তো ক্লাসিফিকেশনের মধ্যে পড়লাম, যেগুলো এন্টেরিক ফিভার করে সেগুলোকে বলা হচ্ছে টাইফয়েডাল সালমোনেলা এন্ড নন টাইফয়েডাল সালমোনেলা। তাহলে যেগুলো যে এন্টেরিক ফিভার করতেছে সেগুলোকে বলতেছে আমরা টাইফয়েডাল। এগুলো সবগুলো এন্টেরিক ফিভার করে, তবে হচ্ছে এগুলার অর্থাৎ ডিজিজের প্রসেসে কিছু ডিফারেন্স থাকতে পারে।
ঠিক আছে, তবে সাইন সিমটম গুলা ইউজুয়ালি কাছাকাছি, ফিভার ম্যালেজ এগুলাই হয় সাধারণত, আর কমপ্লিকেশন গুলাও সেম। জি স্যার বুঝছি। এখানে হচ্ছে আমরা আইডেন্টিফাই করবো যে কোনটা দিয়ে হয়েছে, সালমোনেলা টাইফি দিয়ে হয়েছে না প্যারাটাইফি দিয়ে হয়েছে। যদি এইচ পজিটিভ হয় তাহলে আমরা বুঝবো যে কি সালমোনেলা প্যারাটাইফি এ দ্বারা হয়েছে, বিএইচ পজিটিভ আসলে প্যারাটাইফি বি দ্বারা হয়েছে। আবার অনেক সময় কম্বিনেশন হতে পারে, সবগুলো মিলিয়ে হতে পারে, দেখা গেছে যে 4টার মধ্যে 4টাই পজিটিভ, আবার কখনো দেখা যাবে 4টার মধ্যে 3টা পজিটিভ অথবা 2টা পজিটিভ, এরকম হতে পারে। এখন ভাইরাল টেস্ট আমরা ইন্টারপ্রিটেশন কিভাবে করব? তাহলে আমরা জানলাম যে ও অ্যান্টিবডিটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম এবং এইচ অ্যান্টিবডিটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। তাহলে রিসেন্ট ইনফেকশন হলে হবে ও অ্যান্টিবডি দিয়ে, এবং ক্রনিক ইনফেকশন বা লং লাস্টিং বা অনেকদিন ধরে হলে সেক্ষেত্রে হবে আইজিজি। তাহলে অ্যান্টিবডিজ বেগিন টু অ্যাপিয়ার ইন সিরাম আফটার 10 ডেজ। তাহলে অ্যান্টিবডিটা সিরামে অর্থাৎ ইনফেকশন হওয়ার 10 দিন পর থেকে অ্যান্টিবডিটা তৈরি হওয়া শুরু হয়। তাহলে সেজন্য হচ্ছে অর্থাৎ ইনফেকশন হওয়ার 3 থেকে 4 দিন পরে হচ্ছে আমাদের ইউজুয়ালি সাইন সিমটম দেখা দেয়। বুঝা গেছে? ওই যে ওরা যে মাল্টিপ্লাই করতেছে, বিভিন্ন অর্গানে যাচ্ছে, ব্লাড স্ট্রিম, প্রাইমারি ব্যাকটেরিয়ামে হচ্ছে, তাহলে ওইগুলো হতে ইউজুয়ালি 4-5 দিন সময় লাগে। তাহলে ওই জন্য হচ্ছে আমরা ফার্স্ট উইকে যদি আমরা করি, ফার্স্ট উইকে আমরা পজিটিভ পাবো না, কারণ অ্যান্টিবডি তো আসাই শুরু হয় 10 দিন পরে, অর্থাৎ ইনফেকশনটা শুরু হওয়ার 10 দিন পরে। তাহলে এই ক্ষেত্রে আমরা সিঙ্গেল টাইটার ইজ নট ডায়াগনস্টিক, রাইজিং টাইটার ইজ সিগনিফিক্যান্ট। সিঙ্গেল টাইটার কি, রাইজিং টাইটার কি? Rising titer means there is increase in the antibody titer between two samples at 4 to 5 days interval. অর্থাৎ আমি টেস্ট করলাম, প্রথম দিন টেস্ট করার পরে আমি পেলাম সাপোজ টিওটিএইচ এগুলা 1:80 পেলাম, এবং 5 দিন পরে আমি আবার টেস্টটা করলাম, ভাইরাল টেস্ট করার পরে আমি পেলাম 1:160, 1:160 অর্থাৎ ডাবল হয়ে গেল। তাহলে এটা আমার পজিটিভ টেস্ট, যেহেতু আমার রাইজিং টাইটার, অর্থাৎ প্রথম দিন যেটা করলাম সেটা পরের বার যেটা করলাম 4-5 দিন পরে সেটা আগেরটা চেয়ে বেশি আসছে। যদি বেশি আসে তাহলে সেক্ষেত্রে আমার টেস্টটা পজিটিভ। তবে সিঙ্গেল টাইটার মানে হচ্ছে আমি একবার করলাম যেটা, সেটাই হচ্ছে সিঙ্গেল টাইটার, মানে একবার করলাম, একবার করে আমি 1:160 পেলাম, তাহলে সেটা পজিটিভ হবে না। বুঝা গেছে জিনিসটা? এরপর যেমন ধরো এইচ আমি প্রথম দিন পেলাম, ইউজুয়ালি নর্মাল হচ্ছে 1:40, আমি প্রথম দিন একটা টেস্ট করলাম, টেস্ট করে পেলাম 1:80, তাহলে আমি কি পজিটিভ বলবো না নেগেটিভ বলবো? নেগেটিভ স্যার। নেগেটিভ, অর্থাৎ 1:80 পেলেও আমি এটা নেগেটিভ বলবো। তবে যদি এখানে কথা আছে 4 ফোল্ড রাইজ হয়, মানে সিঙ্গেল টাইটার করছি কিন্তু 4 ফোল্ড রাইজ, মানে এখানে নর্মাল যে টাইটার থেকে 4 গুণ বেশি আসছে, অর্থাৎ এটা 1:80, তাহলে 4-32 অর্থাৎ 320, 1:320 আসছে টিও অথবা টিএইচ, যে কোনো একটা 1:320 আসছে, তাহলে আমি এটা পজিটিভ বলবো না নেগেটিভ বলবো? পজিটিভ স্যার। পজিটিভ, যেহেতু 4 ফোল্ড রাইজ হলে এটা পজিটিভ ধরতে হবে আমাকে। 4 ফোল্ড রাইজ হলে সিগনিফিক্যান্ট, রাইজিং টাইটার সিগনিফিক্যান্ট, ঠিক আছে? রাইজিং টাইটার মানে হচ্ছে আমি আজকে একটা করলাম, 4-5 দিন পর আরেকটা করলাম, এটা থেকে ওইটাতে বেশি আসলো, এটা 4 ফোল্ড রাইজ না হলেও এটা পজিটিভ, অর্থাৎ আজকে 1:80 আছে, পরের দিন 1:160 হইলো, তাহলে এটা পজিটিভ। কিন্তু যদি সিঙ্গেল টাইটারে 4 ফোল্ড রাইজ হয় তাহলে তখন সেটা পজিটিভ হবে। যেমন 1:80 আছে, এটা 1:320 হয়ে গেল, বা এটা 1:40 নর্মাল, এটা 1:160 হইলো, তখন এগুলো পজিটিভ বলবো আমরা। স্যার হ্যাঁ বলো। প্রথমবারে করার পরে যদি 180 এর বেশি থাকে, 4-5 দিন করার পরেও যদি সেম রেজাল্ট পাই, তখন কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, মানে সেম যদি আসে, রাইজিং হলে তারপরে পজিটিভ হবে। রাইজিং মানে, রাইজিং টাইটার মানে কি, আগেরটার চেয়ে বেশি আসবে, যে আগেরটার চেয়ে বেশি আসে, যে কোনো একটা আগেরটার চেয়ে বেশি আসলো, তখন সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো কি পজিটিভ। অর্থাৎ ধরো এখানে 4টা আছে, তো 4টা টাইটার আছে, 4টা টাইটারের মধ্যে যে কোনো একটা টাইটার পরের রেজাল্টের মধ্যে পজিটিভ আসলো, প্রথম রেজাল্টে ধরো এরকম নরমাল আসলো,
তো পরের রেজাল্টে যে কোনো একটা বেশি আসলো, এটা 1:40 আছে, এটা 1:80 হয়ে গেল, অর্থাৎ এএসটা 1:40, এএসটা হয়ে গেল 1:80, বাকিগুলো ঠিক আছে, তখন এটা পজিটিভ বলবো আমরা। বুঝে গেছে? জি স্যার। মানে যে কোনো একটা যদি বেশি আসে আগেরটার চেয়ে, মানে আগেরটার সাথে আমরা কম্পেয়ার করতে হবে, এখানে রাইজিং ডেটা মানে হচ্ছে আগেরটার সাথে কম্পেয়ার করতে হবে, আগেরটার তুলনায় যদি কোনো একটা বেশি আসে তখন সেটা পজিটিভ, আর যদি সিঙ্গেল টাইটারে যদি 4 গুণ বেশি আসে তখন সেটা পজিটিভ বলবো আমরা। বুঝে গেছে? জি স্যার। তাহলে এখানে রাইজিং টাইটার সিগনিফিকেন্ট, এরপর ফোরফোল্ড রাইজ অফ নরমাল টাইটার ইজ অলসো সিগনিফিকেন্ট। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার যখন টাইফয়েড টেস্ট করা হয় তখন স্ক্রিনিং টেস্ট আইজিএম পজিটিভ আসে, আর একটা তো হচ্ছে আইজিএ মেবি, ওখানেও পজিটিভ আসে, আবার সেকেন্ড টাইম যখন টেস্ট করায় একটা পজিটিভ আসে একটা নেগেটিভ আসে, তাহলে এটার মানে কি? ওই যে আইজিএমটা তো প্রথম দিকে পজিটিভ থাকবে, পরে তো আর পজিটিভ থাকবে না, রিসেন্ট ইনফেকশনও পজিটিভ থাকবে আইজিএমটা। বুঝে গেছে? আইজিএমটা অলওয়েজ রিসেন্ট ইনফেকশন পজিটিভ, জি অর্থাৎ তুমি স্যার। যদি প্রথম দিকে করো তখন আইজিএমটা পজিটিভ আসবে, কারণ আইজিএমটা তো হচ্ছে শর্ট লাস্টিং, এটা অ্যান্টিবডিটা তো বেশি দিন থাকবে না বডিতে। বুঝতে পারছো এখন? স্যার এটা কি থাকবে না শিওর? অ্যান্টিবডিটা প্রথম দিকে থাকবে কিন্তু পরে আস্তে আস্তে চলে, পরে এটা আস্তে আস্তে আইজিজি দ্বারা রিপ্লেস হয়ে যাবে, কথা বুঝছো? যেহেতু লং স্যার এক লাস্টিং। সপ্তাহ পরও পজিটিভ ছিল। হ্যাঁ প্রথম দিকে থাকবে তো। এক সপ্তাহ এটা পরও। তো এটা তো শুরুই হয় 10 দিন পরে, বললাম না, প্রথম দিকে 1 সপ্তাহ, জ্বর আসার 1 সপ্তাহ পরে টেস্টটা করতে হবে, টেস্টটা করলে তোমার হয়তো আইজিএম পজিটিভ আসতে পারে, যদি নতুন কেস হয় তাহলে আইজিএমটা পজিটিভ আসবে প্রথম দিকে, এরপরে তুমি যদি আরো 10-12 দিন পরে করো তখন দেখবা যে আইজিএমটার পজিটিভ আসতেছে না, তখন আইজিজি পজিটিভ আসতেছে। তার প্রথম দিকে আইজিএম আইজিজি দুইটাই পজিটিভ থাকতে পারে, অথবা শুধু আইজিএম পজিটিভ থাকতে পারে, আইজিজি নেগেটিভ থাকতে পারে। বুঝা গেছে? প্রথম দিকে যেহেতু যদি নতুন কেস হয় তাহলে সেক্ষেত্রে প্রথম দিকে আইজিএমটা পজিটিভ থাকবে, আইজিজি নেগেটিভ থাকবে, আর যদি ওল্ড কেস হয় তাহলে প্রথম দিকে আইজিএম আইজিজি দুইটাই পজিটিভ পাবা। বুঝতে পারছি? ঠিক আছে স্যার। জি আচ্ছা, স্যার। এরপর লোকাল টাইটার ভ্যারাইজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, অর্থাৎ এই যে আমাদের যে টাইটার গুলো, এগুলা টাইটার গুলো হচ্ছে, এটা আমাদের দেশের জন্য হচ্ছে এই টাইটার হচ্ছে 1:80, 1:80, 1:40, 1:40, কিন্তু অন্যান্য রিজিয়নে এটা ভ্যারাই করতে পারে। ঠিক আছে? এখন এখানে কিছু টার্ম জানতে হবে। অ্যানামনেস্টিক রিঅ্যাকশন কি? অ্যানামনেস্টিক রিঅ্যাকশন হচ্ছে ডিউ টু ক্রস রিঅ্যাকশন দেয়ার ইজ ট্রানজিয়েন্ট রাইজ অফ এইচ অ্যান্টিবডি টাইটার, অর্থাৎ যদি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, অর্থাৎ সালমোনেলা টাইফি আছে, প্যারাটাইফি আছে, তাহলে এগুলোর মধ্যে ক্রস রিঅ্যাকশন যদি হয় সেক্ষেত্রে এই এইচ অ্যান্টিবডিটা টাইটারটা রাইজ করতে পারে, অথবা এই অ্যান্টিবডি গুলা হচ্ছে তোমার আমাদের বডির যে অ্যান্টিজেন আছে, যে কোনো অ্যান্টিজেনের সাথে ক্রস রিঅ্যাকশন করে এগুলা রাইজ হতে পারে। এরপর ইফেক্ট অফ অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করলে আমরা যদি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট শুরু করে দেই, এরপরে আমরা টেস্ট করি, তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা উল্টাপাল্টা আসতে পারে। তাহলে আর্লি ট্রিটমেন্ট ইন্টারফেয়ার্স উইথ অ্যান্টিবডি ফর্মেশন, তাহলে আমরা শুরুর দিকে একদম ট্রিটমেন্ট, জ্বর আসলো সাথে সাথে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট শুরু করে দিলাম, ঠিক আছে, আমরা ডায়াগনোসিস না করেই। জ্বর তো অনেক ধরনের হতে পারে, ভাইরাল ফিভার হতে পারে, নর্মাল ভাইরাল ফ্লু হতে পারে, কিন্তু ওইটা আমরা টেস্ট না করেই আমরা একদম শুরুতেই কি করলাম, অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, প্রথমে আজকে জ্বর আসলো আজকেই আমরা অ্যান্টিবায়োটিক শুরু করে দিলাম, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, অ্যান্টিবায়োটিক ফর্মেশনটা ইন্টারফেয়ার হতে পারে। আর টাইটার ইন ভ্যাকসিনেটেড পারসন, তাহলে আমরা যদি ভ্যাকসিন দেওয়া থাকে, টাইফয়েডের ভ্যাকসিন কিন্তু পাওয়া যায়, টাইফয়েডের ভ্যাকসিন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে এটা টাইটারটা ভেরিয়েশন করতে পারে। ক্যারিয়ার্স মে বি পজিটিভ ইন হেলদি ক্যারিয়ার, তাহলে আমরা এই টাইটার যদি করি, সাপোজ তুমি ক্যারিয়ার, ওই যে বললাম যে গল ব্লাডার একটা ডরমেন্ট থাকতে পারে, গল ব্লাডার একটা ডরমেন্ট হয়ে আছে, তোমার এখন কোনো সাইন সিমটম নাই, কোনো জ্বর নাই, জ্বর ভালো হয়ে গেছে হয়েছিল, তাহলে সেক্ষেত্রে তোমার টেস্ট যদি করা হয় তাহলে তোমার সেই টেস্ট পজিটিভ আসতে পারে, যে তুমি ক্যারিয়ার হিসেবে আছো। ঠিক আছে, আমাদের সালমোনেলা শেষ, এরপর আমরা শিগেলা যদি ক্লাসিফাই করি, সেগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত। তাহলে গ্রুপ এ হচ্ছে ম্যানিটল নন ফার্মেন্টার, আর বাকিগুলো হচ্ছে ম্যানিটল ফার্মেন্টার।
তাহলে ম্যানোটাল নন ফার্মেন্টার মধ্যে আছে শিগেলা ডিসেন্টেরিয়া। গ্রুপ বি হচ্ছে ম্যানোটাল ফার্মেন্টার বাট সেরোলজিক্যালি নট ডিস্টিংক্ট, অর্থাৎ সেরোলজিক্যালি আমরা এটাকে অত ভালো আইডেন্টিফাই করতে পারবো না। সেরোলজিক্যালি নট ডিস্টিংক্ট, এটা শিগেলা ফ্ল্যাক্সনেরি। গ্রুপ সি হচ্ছে ম্যানোটাল ফার্মেন্টার বাট সেরোলজিক্যালি ডিস্টিংক্ট, এটা শিগেলা বয়ডি। গ্রুপ ডি হচ্ছে লেট ল্যাকটোজ ফার্মেন্টার্স, ম্যানোটাল ফার্মেন্টার্স বাট লেট ল্যাকটোজ ফার্মেন্টার্স। তাহলে আমরা ওই যে ক্লাসিফিকেশন মধ্যে পড়ে আসছে শিগেলার যতগুলো স্পিসিস তার মধ্যে শিগেলার সননাইটা হচ্ছে লেট ল্যাকটোজ ফার্মেন্টার্স, বাকিগুলো হচ্ছে নন ল্যাকটোজ ফার্মেন্টার্স। তাহলে প্রথম তিনটা এখানে নন ল্যাকটোজ ফার্মেন্টার্স আর শেষেরটা হচ্ছে লেট ল্যাকটোজ ফার্মেন্টার্স। লেট ল্যাকটোজ ফার্মেন্টার্স হলো এটা ম্যানোটাল ফার্মেন্টার্স, সেরোলজিক্যালি ডিস্টিংক্ট, তাহলে সেগুলো সন নেই। প্যাথোজেনেসিস অফ ব্যাসিলারি ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি কয় ধরনের আছে? কে পারো? ফাইজা? জি স্যার শুনতেছি। ডিসেন্ট্রি কয় ধরনের আছে? স্যার 2 ধরনের, কি কি? বেসিলারি আর হচ্ছে অ্যামিবিক। ব্যাসিলারি ডিসেন্ট্রি এন্ড অ্যামিবিক ডিসেন্ট্রি, ঠিক আছে। অ্যামিবিক ডিসেন্ট্রি কার দ্বারা হয়? স্যার পারি না স্যার। অ্যামিবিক ডিসেন্ট্রি হয় এন্টামিবা অ্যামিবা হিস্টোলাইটিকা। প্যারাসাইট। হ্যাঁ, এন্টামিবা হিস্টোলাইটিকা, ওটা হচ্ছে একটা প্রোটোজোয়া, ঠিক আছে। ওটা আমরা ওই যে প্যারাসাইটোলজি পড়াশোনা পড়বো। এন্টামিবা হিস্টোলাইটিকা, এটা করা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি। আর শিগেলা করা হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। তাহলে শিগেলা হচ্ছে একটা ব্যাসিলাস, ঠিক আছে। এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাসিলি, সেতে ব্যাসিলি থেকে ব্যাসিলারি আসছে, তাহলে এটা ব্যাসিলারি ডিসেন্ট্রি করে। আর অ্যামিবা করা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি, এন্টামিবা হিস্টোলাইটিকাটা অ্যামিবিক ডিসেন্ট্রি করে। তাহলে শিগেলাটা এটা প্যাথোজেনেসিসটা ইম্পর্টেন্ট। প্যাথোজেনেসিসটা কেন ইম্পর্টেন্ট? অন্যান্য ভাইরাস ব্যাকটেরিয়া ডিজিজ করার জন্য অনেক বেশি পরিমাণ ব্যাকটেরিয়া বা ভাইরাস লাগবে, কিন্তু এই ব্যাকটেরিয়াটা ডিজিজ করার জন্য মাত্র 10টা ব্যাকটেরিয়া হইলেই তোমার ডিজিজটা প্রডিউস করতে পারবে। অর্থাৎ তোমার যদি খাবার দাবারের সাথে কোনোভাবে 10টা ব্যাকটেরিয়া তোমার পেটে চলে যায়, মাত্র 10টা ব্যাকটেরিয়া চলে গেলেই ও ডিজিজটা প্রডিউস করতে পারবে। তাহলে 10 to 100 অর্গানিজমস আর সাফিসিয়েন্ট টু প্রডিউস ডিজিজ। বাট অন্যগুলোর ক্ষেত্রে দেখবা যে এই ডোজটা ভিন্ন, কারো ক্ষেত্রে 1 লাখ ব্যাকটেরিয়া লাগবে, কারো ক্ষেত্রে 10 লাখ ব্যাকটেরিয়া লাগবে, কারো ক্ষেত্রে 10,000 লাগবে, এরকম ভেরিয়েশন আছে। বাট ব্যাসিলারির মধ্যে মাত্র 10 থেকে 100টা অর্গানিজম হলেই ডিজিজ প্রডিউস করতে পারবে। তাহলে অর্গানিজমটা কিছু বলবা কেউ? আচ্ছা স্যার, জন্মগত টাইফয়েড বলতে কোনো কথা আছে? জন্মগত টাইফয়েড না, আমি এরকম কিছু শুনি নাই। ওকে। তাহলে অর্গানিজম রিচ দ্য টার্মিনাল ইলিয়াম এন্ড কোলন, দেন অ্যাটাচমেন্ট টু দ্য সারফেস অফ দ্য এপিথেলিয়াল সেল। তাহলে এপিথেলিয়াল সেলের সাথে এটা অ্যাটাচমেন্ট হলো, এরপরে পেনিট্রেট করবে সেলগুলোকে পেনিট্রেট করে সেখানে মাল্টিপ্লাই করবে। অর্থাৎ আমাদের যে ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম আছে সেখানে সে সেলের ভিতরে ঢুকে যাবে, সেলের ভিতরে ঢুকে ওইখানে সেলের ভিতরে মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই করার পরে স্প্রেড ল্যাটারালি, অর্থাৎ এটা সেল টু সেলে চলে যাবে। অর্থাৎ একটা সেলে তো ঢুকে গেছে অলরেডি, সেই সেল থেকে ল্যাটারালি অন্যান্য সেলে আস্তে আস্তে ঢুকে যাবে। তাহলে এই ল্যাটারালি যখন যাবে, spread laterally to the adjacent cell as well as lamina propria where the multiplication and bacterial colonization take place. অর্থাৎ এক সেল থেকে আরেক সেলে যেতে থাকবে, যেতে সে সেলের ভিতরেও থাকবে, ল্যামিনা প্রোপ্রিয়াতেও চলে যেতে পারে, ওইখানে গিয়ে মাল্টিপ্লাই করবে আর ব্যাকটেরিয়াল কলোনিতে প্রডিউস করবে। এন্ড লিভারের টক্সিন, সে কিছু টক্সিন প্রডিউস করবে, যেন রান্না হচ্ছে শিগা টক্সিন। নেক্রোসিস অফ দ্য সারফেস এপিথেলিয়াল সেলস, তাহলে এই যে সে সেলগুলোর ভিতরে ঢুকে ঢুকে মাল্টিপ্লাই করলো, তাহলে সেলগুলো কি আর ভালো থাকবে? সেলগুলো তখন আস্তে আস্তে নেক্রোজড হয়ে যাবে। তো নেক্রোজড হয়ে তখন ওই সেলগুলো আস্তে আস্তে বের হবে। তাহলে আমরা জানি কি ডিসেন্ট্রি মানে কি?
ডিসেন্ট্রি ডেফিনিশন কি? স্যার ডায়রিয়া, পেট ব্যথা। ব্লাড থাকবে, পেইনফুল। ব্লাড এন্ড মিউকাস, মিউকাস মিক্স থাকবে, মিউকাস, কথা বুঝছো? ব্লাড এন্ড মিউকাস বলা হয়। তাহলে তাহলে এখানে অনেক সময় স্টুল থাকবে না, শুধু ব্লাড আর মিউকাস যাবে, ঠিক আছে? এখানে হচ্ছে স্টুলের বাইরে ব্লাড এন্ড মিউকাস যাবে শুধু। তাহলে ব্লাড এন্ড মিউকাস সাথে হচ্ছে ওয়াটার যাবে, মানে স্টুল থাকবে না, এরকমও হবে। এরকম হলেও আমরা এটাকে ডিসেন্ট্রি বলবো। তাহলে এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে এপিথেলিয়া গুলা যেহেতু ডিস্ট্রয় করে ফেলতেছে, সে এপিথেলিয়া গুলাতে ঢুকে ঢুকে এগুলাতে ডিস্ট্রয় করে ফেলতে, তাহলে ওই যে মিউকাস মেমব্রেন যেটা, সেই মিউকাস মেমব্রেনটা তখন ওয়াটারের সাথে বের হতে থাকবে বা স্টুলের সাথে বের হতে থাকবে। আর এগুলো যখন ডিস্ট্রয় করবে, এগুলোর সাথে সাথে কি হবে, সেল ডিস্ট্রয়, সেল থেকে ব্লাড বের হবে না, ওইখানে সেলের যে ক্যাপিলারি গুলো আছে, ক্যাপিলারি গুলা ডিস্ট্রয়, সেখান থেকে ব্লাড বের হবে। তাহলে ওইগুলা থেকে ব্লাড এন্ড ওই মিউকাস মিলে ডিসেন্ট্রি তৈরি করবে। Lamina propria submucosa develop an acute inflammatory reaction with formation of microabscess on the mucosal surface of the predominantly by polymorphonuclear leukocytes along with capillary thrombosis। মানে এখানে capillary thrombosis হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া সাবমিউকোসাতে এই ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশনটা হবে, হওয়ার পরে সেখানে কিছু অ্যাবসেস ফর্ম হবে, মাইক্রো অ্যাবসেস, এন্ড সাথে ক্যাপিলারি থ্রম্বোসিস হবে। তাহলে নেক্রোটিক এপিথেলিয়া বিকাম সফট, যে এপিথেলিয়া গুলো নেক্রোজড হয়ে গেল, সেগুলো সফট হবে, ফ্রাইয়েবল হবে, এন্ড স্লাউড আউট ইন প্যাচেস ফর্মিং দ্য সুপারফিশিয়াল স্নেল ট্র্যাক্ট সার্ফেজিনিয়াস আলসারস। অর্থাৎ এখানে যে ওরা যে এক সেল থেকে আরেক সেলে যাচ্ছে, এই রাস্তাটা অনেকটা হচ্ছে সাপ যেরকম চলে না আঁকা বাঁকা হয়ে, ওই সাপের মতো, মানে সাপের ট্রেল, যে স্নেক ট্রেল বা, তাহলে স্নেইল যেগুলো চলে, স্নেইল তো চিনো? শামুক। না না, স্নেইল, স্নেইল। আর ওই যে সাপের মতো আঁকা বাঁকা করে চলে, যে ছোট ছোট কিছু প্রাণী আছে না, ওই যে মলাস্কা জাতীয় আর কি। শামুকই তো। শামুক, শামুক তো ওইভাবে চলে না, স্নেইল বলা হয়। শামুক তো আছে, কিন্তু স্নেইল বলা হয় হচ্ছে ওইগুলাকে, স্নেইল ট্র্যাক্ট বলা হয়, সার্ফেজিনিয়াস আলসার। হ্যালো, শুনতেছো তোমরা? জি স্যার। আচ্ছা, এখানে হচ্ছে মোট কথা যে সাপের মতো যে আঁকা বাঁকা, যে আঁকা বাঁকা হয়ে চলবে আর কি। জি স্যার। ট্র্যাকটা হচ্ছে ওইরকম হবে, which leads to the bleeding from mucosa. And endotoxin irritates the bowel causing diarrhea. তাহলে যে এন্ডোটক্সিনটা প্রডিউস হলো, যে শিগা টক্সিন যেটা প্রডিউস হলো, সেটা তখন বাওয়েলকে ইরিটেটস করবে এবং সেখান থেকে ডায়রিয়া হবে। তাহলে ডায়রিয়া প্লাস তোমার ওই যে মিউকাস, ব্লাড, এগুলা মিক্স হয়ে তখন সেটা ডিসেন্ট্রি হবে। এখানে সার্ফেজিনাস মানে কি? সার্ফেজিনাস মানে হচ্ছে সাপের মতো আঁকা বাঁকা যে রাস্তা, সেটাকে বলা হয় সার্ফেজিনাস। স্নেইল শব্দের অর্থ শামুক, সেটা ঠিক আছে, কিন্তু এখানে যে ট্র্যাকটা তৈরি হবে, ট্র্যাকটা হবে যে সাপের মতো আঁকা বাঁকা ট্র্যাক্ট, মানে আলসারটা হবে অনেকটা ওইরকম সাপের মতো আঁকা বাঁকা, স্নেইল ট্র্যাক্ট, সার্ফেজিনিয়াস আলসারস। তাহলে ওই যে আলসার গুলো হবে, তখন ওই আলসার গুলো থেকে ব্লিডিং হবে, ব্লিডিং হয়ে ওই ব্লিডিং প্লাস ওই যে স্লাউড এপিথেলিয়াম প্লাস ডায়রিয়া সবকিছু মিলে একসাথে হবে ডিসেন্ট্রি। তাহলে ব্যাসিলারি ডিসেন্ট্রির ল্যাব ডায়াগনোসিস, তাহলে এখান থেকে আমরা কি নিব? স্পেসিমেন, ফ্রেশ স্টুল এন্ড রেকটাল সোয়াব। মাইক্রোবিসি এক্সামিনেশন করলে পাবো আমরা পাস সেল, ম্যাক্রোফেজ, আরবিসি, এগুলো পাবো। এন্ড কালচার করলে আমরা
কালচারটা কোথায় কোথায় করবো? ম্যাককনকি এগার মিডিয়া, ডিভিএ মিডিয়া অর সালমোনেলা শিগেলা এগার মিডিয়া। তাহলে এই মিডিয়া গুলোতে আমরা কালচার করতে পারি। কালচার ইজ ডান এট 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ফর 24 to 48 hours. ওকে, এর বাইরে আমরা আর কি করতে পারি? কিছু রুটিন এক্সামিনেশন করতে পারি। তাহলে রুটিন এক্সামিনেশন যদি স্টুলের রুটিন এক্সামিনেশন করি, তাহলে আমরা পাবো কি ফিজিক্যালি এটা ওডারলেস থাকবে, কোনো ওডর থাকবে না। তাহলে এটা হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রির সাথে অ্যামিবিক ডিসেন্ট্রির একটা পার্থক্য। অ্যামিবিক ডিসেন্ট্রিতে অফেন্সিভ ওডর থাকবে, বাট এখানে কোনো ওডর থাকবে না। তাহলে আমরা এই এই একটা দিয়েই কিন্তু পার্থক্য করে ফেলতে পারি, যেটা ব্যাসিলারি ডিসেন্ট্রি না অ্যামিবিক ডিসেন্ট্রি। কারো ডিসেন্ট্রি নিয়ে আসলে যে পায়খানাতে গন্ধ আছে কিনা, ঠিক আছে, বাচ্চা পায়খানা করতেছে, বাচ্চা পায়খানাতে গন্ধ আছে কিনা, যদি গন্ধ আছে বলে অনেক বেশি গন্ধ, বাজে গন্ধ, তাহলে এটা বুঝতে হবে কি অ্যামিবিক ডিসেন্ট্রি। আর যদি বলে কোনো গন্ধ নাই, তাহলে এটা হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। এন্ড মিউকাস এন্ড ব্লাড তো থাকবেই যেহেতু ডিসেন্ট্রি। আর কেমিক্যাল করলে আমরা পাবো অ্যালকালাইন স্টুল, স্টুলটা হবে অ্যালকালাইন। সেরোলজিক্যাল টেস্ট, কোয়াগুলেশন টেস্ট টু ডিটেক্ট অ্যানোটক্সিন, অ্যানোটক্সিন ডিটেক্ট করার জন্য আমরা কোয়াগুলেশন টেস্ট করতে পারি। এন্ড স্লাইড অ্যাগুলেশন টেস্ট ফর কনফার্মেশন অফ শিগেলা এন্ড ফর ডিটারমিনেশন অফ ইটস গ্রুপ। তাহলে শিগেলার স্পেসিস ডিটারমিন করার জন্য আমার লাগবে হচ্ছে স্লাইড অ্যাগুলেশন টেস্ট, আর অ্যানোটক্সিন ডিটেক্ট করার জন্য লাগবে হচ্ছে কোয়াগুলেশন টেস্ট। এখন আসো সালমোনেলা আর শিগেলার মধ্যে ডিফারেন্স কি কি আছে আমরা দেখি। দুইটাই হচ্ছে গ্রাম নেগেটিভ, দুইটাই হচ্ছে ল্যাকটোজ নন ফার্মেন্টার। তাহলে প্রথমত হচ্ছে রিজার্ভার দেখি। রিজার্ভার হচ্ছে এখানে মাঝখানেরটা দরকার নাই, এখানে তোমরা শিগেলা এন্ড সালমোনেলা টাইফি এই দুইটা পড়লেই হবে। শিগেলা এন্ড সালমোনেলা টাইফি, মাঝখানেরটা দরকার নাই। তাহলে শিগেলা হচ্ছে, শিগেলা সালমোনেলা টাইফি দুইটা রিজার্ভারই হচ্ছে হিউম্যান। আর শিগেলার ইনফেক্টিভ ডোজটা হচ্ছে লো, যেটা আমরা একটু আগে দেখলাম। ইনফেক্টিভ ডোজটা কত? 10 to 100। এটা ভাইবাতে জিজ্ঞেস করে, ইনফেক্টিভ ডোজ গুলো জেনে রাখবা। শিগেলা, সালমোনেলা, এরপরে হচ্ছে ভিব্রিও কলেরা, এগুলো ইনফেক্টিভ ডোজ গুলো জিজ্ঞেস করে। তাহলে শিগেলাস ইনফেক্টিভ ডোজটা হচ্ছে লো, আমরা জানি 10 to 100 মাইক্রো অর্গানিজম। এন্ড সালমোনেলাটা হচ্ছে হাই। এরপরে ডায়রিয়া অ্যাজ এ প্রমিনেন্ট ফিচার। তাহলে শিগেলার ক্ষেত্রে ডায়রিয়াটা প্রমিনেন্ট ফিচার, বাট সালমোনেলার ক্ষেত্রে ডায়রিয়াটা প্রমিনেন্ট ফিচার না। তারপরে ইনভেশন অফ ব্লাড স্ট্রিম, তাহলে শিগেলা ব্লাড স্ট্রিমে যাবে না, বাট সালমোনেলা ব্লাড স্ট্রিমে যাবে। ক্রনিক ক্যারিয়ার স্টেট নাই শিগেলাতে, বাট সালমোনেলাতে আছে। ল্যাকটোজ ফার্মেন্ট কোনোটাই করে না। এরপরে H2S প্রোডাকশন করে সালমোনেলা, শিগেলা করে না। ভ্যাকসিন অ্যাভেলেবল আছে সালমোনেলার, অর্থাৎ টাইফয়েডের ভ্যাকসিন আছে, বাট ডিসেন্ট্রির কোনো ভ্যাকসিন নেই। এরপর আসো ইকোলাই। ইকোলাই তোমরা কোথায় পড়ছিলা বলো তো? কথা কি শোনা যাচ্ছে? তাহলে স্যার ইকোলাই আজকে না পড়ান স্যার ইকোলাইটা স্যার। কেন? স্যার অনেকগুলা হয়ে যাচ্ছে তো স্যার। এখন কি করবা? জি এই স্যার, সপ্তাহ next দিন পড়ান স্যার। নেক্সট উইকের মধ্যে তো শেষ করতে হবে। স্যার নেক্সট দিন বেশি করে পড়া দিবেন নাকি স্যার? তাহলে ইকোলাইটা যেহেতু বড়, ইকোলাইটা বাদ দেই, ছোট ছোট কিছু ব্যাকটেরিয়া আছে এগুলো পড়াই দিই। ক্ল্যাবশিয়েলা, জি স্যার ওটা করতে পারেন। এগুলোতে তেমন কিছু নাই, 2-3টা স্লাইড আছে।
এগুলো একটু দেখাই দিই। স্যার আমাদেরকে একটু পিডিএফটা দিয়ে দিলে ভালো হয়। পিডিএফ দিয়ে ক্লাস করবো না তোমরা, সমস্যা তো এখানে। স্যার আমরা তো ক্লাস করি স্যার, আমরা সবাই রেসপন্সই তো করি স্যার, কারণ স্যার আমরা খুঁজে পাচ্ছি না স্যার, অ্যাকচুয়ালি এই জন্য ঝামেলা হয়ে যায়। আচ্ছা, ক্লাস শেলটা দেখো। ক্লাস শেল ইকোলাই প্রোটিয়াস, এরপরে আচ্ছা ক্লাস শেলটা হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টার না নন ফার্মেন্টার? ফার্মেন্টার স্যার, ল্যাকটোজ ফার্মেন্টার। ল্যাকটোজ ফার্মেন্টার। তাহলে এখান থেকে জাস্ট কি কি ডিজিজ করে এটা জানলে হবে, আর কিছু দরকার নাই। ক্ল্যাবশিয়ালার ডিজিজ করে হচ্ছে মেইনলি নিউমোনিয়া, যেটাকে আমরা বলি হচ্ছে ক্ল্যাবশিয়ালা নিউমোনিয়া বলি। তাহলে এটা কয় ধরনের হতে পারে? কমিউনিটি অ্যাকোয়ার্ড আর হসপিটাল অ্যাকোয়ার্ড। মানে এখানে নিউমোনিয়ার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। ক্ল্যাবশিয়ালা নিউমোনিয়া যেটা, সেটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড আর হসপিটাল অ্যাকোয়ার্ড। কমিউনিটি অ্যাকোয়ার্ড হতে পারে, হসপিটাল অ্যাকোয়ার্ড হতে পারে। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার আরেকটা নাম কি, সংক্ষেপে কি বলে? ক্যাপ, ঠিক আছে, সিএপি, ক্যাপ, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, সংক্ষেপে ক্যাপ। তাহলে এটা কমিউনিটি অ্যাকোয়ার্ড হতে পারে, হসপিটাল অ্যাকোয়ার্ড হতে পারে। অর্থাৎ পেশেন্ট অন্য কোনো ডিজিজ নিয়ে হসপিটালে ভর্তি আছে, বাট সেখান থেকে এই ক্ল্যাবশিয়ালা নিউমোনিয়া ইনফেকশন হয়ে যেতে পারে। এখানে স্পুটামটা হবে থিক এন্ড ব্লাডি, অনেকটা হচ্ছে জেলির মতো দেখতে, অত পাতলা জেলি যেগুলো একদম পাতলা সেগুলোর মতো অনেকটা লাগবে। তাহলে স্পুটাম ইজ থিক এন্ড ব্লাডি, কারেন্ট জেলি স্পুটাম বলে এটাকে। ক্যান প্রোগ্রেস টু নেক্রোসিস এন্ড অ্যাবসেস ফরমেশন। তাহলে ডিজিজ করতেছে আমার মেইনলি নিউমোনিয়া, এছাড়া করতে পারে ইউটিআই, করতে পারে অ্যাট্রোফিক রাইনাইটিস, করতে পারে। অ্যাট্রোফিক রাইনাইটিস করা হচ্ছে ক্ল্যাবশিয়ালা ওজাইনি। এছাড়া ডিস্ট্রাকটিভ গ্রানুলোমা অফ নোজ এন্ড ফ্যারিংস। তাহলে মোটামুটি 4টা ডিজিজ। তাহলে এখান থেকে নিউমোনিয়া আর ইউটিআই এই দুটো অবশ্যই বলতে হবে। যদি জিজ্ঞেস করে ক্ল্যাবশিয়ালা কি ডিজিজ করে, নিউমোনিয়া এন্ড ইউটিআই। ইউটিআই এর মোস্ট কমন কজ কোনটা? স্যার ইকোলাই ইনফেকশন। ইকোলাই। সেকেন্ড মোস্ট কমন? প্রোটিয়াস। স্টেফিলোকাস সেপ্টোফাইটিকাস, পড়ছে যে মনে নাই? সেকেন্ড মোস্ট কমন কজ অফ ইউটিআই। এরপরে বাকিগুলা প্রোটিয়াস, সিউডোমোনাস, ক্ল্যাবশিয়ালা এগুলো বলতে পারি আমরা। এরপর সে প্রোটিয়াস, প্রপার্টিস অফ প্রোটিয়াস, প্রোটিয়াসের প্রপার্টিস গুলো জানতে হবে একটু। এটা গ্রাম নেগেটিভ, ল্যাকটোজ নন ফার্মেন্টার, oxidase negative, do not have the cytochrome oxidase, produce the enzyme phenylalanine deaminase। তাহলে এখানে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স পাওয়া গেল, সেটা হচ্ছে প্রোডিউস দ্য এনজাইম ফিনাইলঅ্যালানিন ডিঅ্যামিনেজ। এটা ভেরি মোটাইল, এটা ভেরি মোটাইল এন্ড প্রোডিউস সোয়ার্মিং গ্রোথ অন দ্য ব্লাড এগার। সোয়ার্মিং গ্রোথটা কি? এটা হচ্ছে অনেকটা রিং শেপড। পরের পেজ ছবি আছে, ছবিটা দেখাই। এই যে দেখো সোয়ার্মিং গ্রোথ, গ্রোথটা হচ্ছে এরকম চারপাশে ছড়ায় যাবে, আস্তে আস্তে রিং শেপড হয়ে আস্তে আস্তে চারপাশে ছড়াবে। তাহলে দেখো এখানে কলোনি গুলো দেখো রিং শেপ করে প্রথম দিকে, এরপর আস্তে আস্তে চারপাশে একটা একটা করে বৃত্তাকার কলোনি তৈরি হচ্ছে। তাহলে এর গ্রোথটা হচ্ছে এরকম বৃত্তাকারে হবে, বা সোয়ার্মিং গ্রোথ। তাহলে একটা ব্লাড এগার মিডিয়াতে সোয়ার্মিং গ্রোথ করবে, প্রোডিউস দ্য এনজাইম ইউরিয়েজ। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এটা জানতে হবে। ইউরিয়েজ এনজাইমটা প্রোডিউস করে, ইউরিয়েজ এনজাইম প্রোডিউস করে, এরপরে সোয়ার্মিং গ্রোথ করে। এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ওর, অন্যদের সাথে এটা পার্থক্য।
তাহলে দেখো এখানে ইউরিয়াস থাকার সুবিধা কি, হুইচ ক্লিপস ইউরিয়া টু ফর্ম অ্যামোনিয়া এন্ড কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা একটা ডায়াগনস্টিক পারপাসে ইউজ করা যেতে পারে। অর্থাৎ আমরা যদি যেহেতু সে ইউরিয়াস এনজাইম প্রডিউস করে, তাহলে আমরা যদি তার এখানে ইউরিয়া দিয়ে দেই, ইউরিয়া দিয়ে দিলে সে সেই ইউরিয়াকে ভেঙে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করবে। তাহলে যখন অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করবে তখন এখানে একটা ফিশি ওডর হবে। তাহলে ফিশি ওডর হলে আমরা তখন বুঝতে পারবো যে এটা প্রোটিয়াস। তাহলে এটা একটা ল্যাব ডায়াগনোসিস হিসেবে ইউজ করা যায়। ডিজিজ কি কি করবে, ইউটিআই, ওন্ড ইনফেকশন, অ্যাবসেস, নিউমোনিয়া, সেপ্টিসেমিয়া। তাহলে এখানে সে মোস্ট ইম্পর্টেন্টলি করে হচ্ছে ইউটিআই, আর ক্ল্যাবশিয়ালাটা সবচেয়ে বেশি করা হচ্ছে নিউমোনিয়া, তারপরে ইউটিআই। আর এখানে সবচেয়ে বেশি হচ্ছে ইউটিআই, ওন্ড ইনফেকশন, অ্যাবসেস, এরপরে নিউমোনিয়া করতে পারে, সেপ্টিসেমিয়া করতে পারে। ওয়েল ফেলিক্স টেস্ট, এটা ইম্পর্টেন্ট, এটা শর্ট নোট হিসেবে আসে। ওয়েল ফেলিক্স টেস্টটা কি, ওয়েল ফেলিক্স টেস্ট is a non-specific serological test in which certain antigens of protease are used for the diagnosis of rickettsial disease। অর্থাৎ এই টেস্টটা করা হয় হচ্ছে আসলে রিকেটশিয়াল ডিজিজ ডায়াগনোসিস করার জন্য, কিন্তু এখানে ইউজ করা হয় হচ্ছে প্রোটিয়াল অ্যান্টিজেন। অর্থাৎ প্রোটিয়াসের কিছু অ্যান্টিজেন ইউজ করে এখানে রিকেটশিয়াল ডিজিজটাকে ডায়াগনোসিস করে। কারণ কেন এটা তারা ওইটা ডায়াগনোসিস করতে পারে, বিকজ অফ অ্যান্টিজেন সিমিলারিটি বিটুইন দিস অর্গানিজমস। অর্থাৎ প্রোটিয়াস এন্ড রিকেটশিয়া, রিকেটশিয়া আর প্রোটিয়াস এই দুইটার অ্যান্টিজেন গুলাতে কিছু সিমিলারিটি আছে, সিমিলারিটির কারণে এটার অ্যান্টিজেন দিয়ে ওইটাকে ডায়াগনোসিস করতে পারে। This agglutination test is done with 3 non-motile strains of Proteus termed OX2, OX19 and OXK। তাহলে এই তিনটা স্ট্রেন দ্বারা হচ্ছে agglutination-টা করা হয়। Agglutination occurs due to common antigens shared by Rickettsia and Proteus। তাহলে এই অ্যান্টিজেন গুলো হচ্ছে দুজনেই প্রডিউস করে, রিকেটশিয়া এন্ড প্রোটিয়াস দুজনে হচ্ছে এই কমন অ্যান্টিজেন গুলো প্রডিউস করে। এই টাইটার অফ 1:8 ইজ ডায়াগনস্টিক। তাহলে এখানে যদি টাইটার করা হয়, টাইটার যদি 1:80 আসে, অ্যান্টিজেন গুলো অ্যান্টিজেন অ্যান্টিবডি টাইটার গুলো যদি 1:80 আসে তাহলে এটা হচ্ছে ডায়াগনস্টিক, বাট রাইজিং অ্যান্টিবডি টাইটার ইজ কনফার্মেটরি। আর যদি আমরা ওই যে আগের মতো যেটা টাইফয়েডে পড়লাম, রাইজিং অ্যান্টিবডি টাইটার যদি হয়, প্রথম দিকে যেটা আসলো তারপরে তার চেয়ে বেশি আসলো, তাহলে এই রাইজিং অ্যান্টিবডি হলে এটা কনফার্মেটরি হবে। বাট যদি আমরা শুধুমাত্র একবার সিঙ্গেল টাইটার করি, সিঙ্গেল টাইটার 1:80 পাই, তাহলে এটাকে আমরা ডায়াগনস্টিক বলতে পারি যে এটাতে রিকেটশিয়া আছে। তাহলে ইন্টারপ্রিটেশন আমরা কিভাবে করি এটার, ইন এপিডেমিক এন্ড এন্ডেমিক টাইফাস the test is positive with OX19 and negative with OXK। তাহলে রিকেটশিয়া করা হচ্ছে টাইফাস ডিজিজ, টাইফাস নট টাইফয়েড। টাইফয়েড করা হচ্ছে টাইফয়েড বা এন্টেরিক ফিভার করা হচ্ছে সালমোনেলা, বাট টাইফাস করা হচ্ছে রিকেটশিয়া। ঠিক আছে, তাহলে এখানে এপিডেমিক আর এন্ডেমিক টাইফাস। তাহলে এই টাইফাস আবার দুই ধরনের আছে, এপিডেমিক এন্ডেমিক। তাহলে এই টাইফাস গুলাতে যখন আমরা পজিটিভ পাবো কখন, OX19 এন্ড নেগেটিভ উইথ OXK। তাহলে OX19 দ্বারা পজিটিভ পাবো, অর্থাৎ এখানে যে তিনটা স্ট্রেন ইউজ করা হচ্ছে OX2, OX19 এন্ড OXK, তাহলে আমরা এখানে OX19 দ্বারা পজিটিভ পাবো আর নেগেটিভ পাবো OXK দ্বারা। আর স্ক্রাব টাইফাসে আমরা পাবো it is negative with OX19 and positive with OXK, আর in Q favor the test is negative। তাহলে এখানে যতগুলো ডিজিজের নাম আছে, এন্ডেমিক টাইফাস, এপিডেমিক টাইফাস, স্ক্রাব টাইটাস, কিউ ফিভার, এগুলো সবগুলো হচ্ছে রিকেটশিয়া করে। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো শেষ করব। স্যার পার্সেন্টেজটা 24 প্রেজেন্ট স্যার। 25 ফাইজা, স্যার সবাই প্রেজেন্ট, 26 ছাড়া। Sir, 26 present. Sir, sorry. 25 present, sir.
স্যার 15 ব্যাচে সবাই প্রেজেন্ট। আচ্ছা স্যার রোল কল করলেন না। প্রেজেন্ট তো আছে দেখা যাচ্ছে কিন্তু ক্লাসে আছে কিনা প্রেজেন্ট সেটা বোঝা স্যার। যাচ্ছে না। 27 তো আছো, 28 ইরফান, Yes, sir. Yes, sir. 29 প্রেজেন্ট স্যার। 30 প্রেজেন্ট স্যার। 31 তাহমিনা, Present, sir. 32 প্রেজেন্ট স্যার। 34 প্রেজেন্ট স্যার। 36 Present, sir. 9 আছো, 9 না Yes, sir. Asi, sir. আছো? ক্লাসগুলো করো, ঠিক আছে? ক্লাসগুলো করে বাকি আইটেমগুলো ওদের সাথে দাও। Yes, sir. 16 Present, sir. স্যার নেক্সট 25 ক্লাসে কি ইকোলাই পড়বো? নেক্সট ক্লাস আমরা ইকোলাই ভিব্রিও কলার নেক্সট ক্লাস শেষ করব, এন্টারোব্যাকটেরিয়া শেষ হয়ে যাবে। ইকোলাই ক্ল্যাবশিয়েলা ইকোলাই সরি ইকোলাই আর ভিব্রিও কলার এই দুটো বড়, বাকিগুলো ছোট ছোট। $25 আছো আদিল, রোল 9 বাকিদেরকে কাজগুলো করতে বলো, ঠিক আছে? যাদের আইটেম পেন্ডিং আছে Sir, 39 present, কাজ sir. করতে, Sir, 41 sir present. ঠিক আছে? যাদের আইটেম পেন্ডিং আছে, আইটেম প্রায় ফুল ব্যাচে যারা আছে তাদেরকে বলতেছি আইটেম সবারই বাকি আছে। আইটেমগুলো এই মাসের মধ্যে সিস্টেম ব্যাকটেরিয়াটা শেষ করো, এরপর আর নিব না। তোমাদের পরীক্ষা আছে মনে হয় আগামী মাস থেকে।